নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। আমাদের সংবিধান, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের সার্বিক সাফল্যের ভিত্তিভূমি। গণতন্ত্রের জননী ভারতের দিকে গোটা পৃথিবী তাকিয়ে থাকে। তাই ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের পর্ব দিয়েই আমাদের খবরের ডায়েরির সূচনা পর্বটা বেশ বর্ণময়ী বটে। আসাম রাইফেলস ময়দানে রাজ্য স্তরের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এরপর তিনি বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং গ্রহণ করেন অভিবাদন। পুলিশ ব্যান্ডের দেশাত্মবোধক গানের সুর, তালে, ছন্দিত পদচারণা মুগ্ধ করে দর্শকদের। রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, কেন্দ্রীয় সরকারের সমর্থন এবং ত্রিপুরা সরকারের নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে চলেছে রাজ্য। তিনি বলেন, রাজ্য সরকার রাজ্য প্রতীক গ্রহণ করেছে, যা রাজ্যের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ঐতিহ্য প্রদর্শনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইল ফলক। এছাড়া প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষি খাতে ৩২,৯৩ লক্ষ টাকা অনুদান মিলেছে এবং প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের মাধ্যমে ২,৭৬,০০০ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ৭৯০,৫৩ লক্ষ টাকা জমা হয়েছে বলে জানান রাজ্যপাল। My government has approved the setting up of a private open university. Additionally, 3 new private universities have started academic activities in the state to enhance the scope of higher education in the state. My government has provided a total of 6,32,387 households, that is 84.27% of rural households, with the functional household tap connections. The Dalai district has been conferred as the winner in the Northeastern Zone in the Best District category of the 5th National Water Awards 2023. Under the Sampurnata Abhiyan, Tripura has achieved 100% saturation in 6 key indicators. My government achieved a milestone by securing 7 awards under the National Panchayat Award 2024. Gomati district received the Best District Award, Amarpur block won second best block, and Manubankul won Best Women Friendly Panchayat. অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এর মধ্যে অন্যতম আকর্ষণ ছিল সম্প্রদায়গত পোশাক পরে শত শত শিক্ষার্থীর লোকনৃত্য। এছাড়া অনন্য আকর্ষণ ছিল মহিলা পুলিশ কর্মীদের সাহসী স্টান্ট প্রদর্শন। সব মিলিয়ে নবপ্রজন্মকে দেশাত্মবোধক ভাবনায় উদ্বুদ্ধ করতে ৭৬তম সাধারণতন্ত্র দিবসেও রাজ্যে ছিল স্বতঃস্ফূর্ত আলোড়ন। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ প্রথমে আগরতলার গান্ধীঘাট গিয়ে গান্ধী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি লিচুবাগানে অ্যালবার্ট এক্কা পার্কের শহীদ বেদিতে মাল্যদান করেন। মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার সরকারি বাসভবনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উন্মোচন করেন ও দিনটির তাৎপর্য তুলে ধরেন। ৭৬তম প্রজাতন্ত্র দিবস, আমি এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমস্ত রাজ্যবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের চলতে হবে এবং আমাদের সংবিধান সম্পর্কে বুঝতে হবে এবং যেভাবে আমাদের পূর্বজরা যেভাবে দেশকে সামনের দিকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে কাজগুলো করে গেছেন সেগুলোকে স্মরণ করে আমরা সামনের দিকে যাব। আগরতলা পুর নিগমে জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র দীপক মজুমদার। বিজেপির রাজ্য দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
সিপিআইএম রাজ্য কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দলের প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যরাও সেখানে উপস্থিত ছিলেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ৭৬তম প্রজাতন্ত্র দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। সকালে কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দলের সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যরা উপস্থিত ছিলেন। ডিডি ত্রিপুরায় আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অশোক কুমার। অনুষ্ঠান বিভাগের প্রধান আলপনা দাস, দূরদর্শনের কর্মী দিলীপ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন কেন্দ্রের অন্য আধিকারিক ও কর্মীরা। সব মিলিয়ে সারা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক ৭৬তম প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। জেলাভিত্তিক প্রজাতন্ত্র দিবসে স্কাউট গাইড, এনসিসি, ত্রিপুরা পুলিশ, মহিলা পুলিশ, টিএসআর জওয়ানরা কুচকাওয়াজ প্রদর্শিত করেন। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া যৌথ বাহিনীর প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। গোমতী জেলা সদর উদয়পুর কেবিআই মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিমানবন্দর মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। উত্তর জেলা সদর ধর্মনগরের বিবিআই ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। ঊনকোটি জেলাভিত্তিক ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে। জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্যান্ড প্রদর্শনী। গোটা রাজ্যের সাথে যথাযোগ্য মর্যাদায় সিপাহীজলা জেলাতেও উদযাপিত হয়েছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। জেলার মূল অনুষ্ঠানটি হয় চরিলামস্থিত দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামে। সেখানে পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। প্যারেডে মোট ১৪টি প্ল্যাটুন অংশগ্রহণ করে। পরিবেশিত হয় বিভিন্ন স্কুল এবং সাংস্কৃতিক সংস্থার পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়া জেলার অন্তর্গত সোনামুড়া, বিশালগড়, জম্পুইজলা মহকুমাতেও মর্যাদাপূর্ণভাবে দিনটি উদযাপিত হয়েছে। ধলাই জেলা সদর আমবাসায় অনুষ্ঠিত হয় প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। জাতীয় পতাকা উত্তোলনের পর আরক্ষা বাহিনীর জওয়ানদের প্যারেড পরিদর্শন করেন তিনি। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সব মিলিয়ে জেলা সদরেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। Led by Mr. Aris Deborma, Bongno Tiduli Tomo, Chairman PTA di sini, Borong Gena. Telling more Republic Day, as well as this is Constitution Day. Mo Sangbidan Bharat Hakatani Lukurongni Bagai
declared Manishal. John Simano, 1947, 15 August, ভারত স্বাধীনতা আনফানো 2 বছর 11 মাস 18 দিন উইদাউট কনস্টিটিউশন ইন্ডিয়া প্রশাসন চলিমানি ডক্টর বি.আর. আম্বেদকর চেয়ারম্যান খাই তিনি হাসতে হাকতর পালন খাইদমানি 26 January 2025 जों चिनितिते एडिसि बाय कबकजाक खमपै एकाडेमि ओ हेडक्वार्टर खमलंग जों लोको रायदा पालायमानि छाल पालाय दङ जों जतनो साइमानो तिनि हाइथिक 1950 नि 26 January ओ जोंनि भारतनि संविधान हाइकेबा लोको रायदा गसोइ नाजाउ সাধারণতন্ত্র দিবসের আবহে আমাদের কাছে এসে গেল সানন্দ ঘোষণার বার্তা। চলতি বছরে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী প্রাপ্তির তালিকায় সংযোজিত হয়েছে ত্রিপুরার বরেণ্য সন্তান অধ্যাপক অরুণোদয় সাহার নাম। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য এই সম্মান পেলেন ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এই ভূমিপুত্র। চল্লিশ বছর আমি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম। ত্রিপুরাতে, কলকাতায়, বিদেশে আমি পিএইচডি করতে গেছিলাম, সেখানেও আমি পড়িয়েছি, মানে আমি ফ্যাকাল্টি ছিলাম আর কি। এটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে, অদ্ভুত সব অভিজ্ঞতা। আর কালকের খবরটা পাওয়ার পরে আমি এত বেশি আনন্দিত, ওরা জানতে চাইছিল যে আমার সম্মতি আছে কিনা এইটা গ্রহণ করতে। তা আমি বললাম নিশ্চয়ই আমার আনন্দের সঙ্গে আমি এটা সম্মতি দিলাম। ভোক্তা অধিকার সংরক্ষণ, সড়ক সুরক্ষা এবং মাদক অপব্যবহারের বিপদ আজ ব্যাপক মাত্রায় সর্বগ্রাসী চেহারা নিয়েছে। এর বিরুদ্ধে সচেতনতার সময়ের দাবি। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই বিষয়ে আয়োজিত খোয়াই ও পশ্চিম জেলার আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগিতার আসরে যোগ দিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। স্বামী বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে কোন সালের কত তারিখ প্রথম ভাষণ প্রদান করেছিলেন? কুইজ মাস্টারের এই প্রশ্নের সঙ্গে সঙ্গে গোটা হলে উঠে গেল একাধিক হাত। এমনই এক চেতনা সমৃদ্ধ আবহে এবং মুহুর্মুহু করতালিতে আজ সকালে আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগিতা জাগৃতি 2025-এর উদ্বোধন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এর আগে তাঁকে স্বাগত জানান খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এমন একটি কর্মসূচির জন্য আয়োজক সংস্থা খাদ্য সরবরাহ ও ভোক্তা বিষয়ক এবং পরিবহন দপ্তরকে শুভেচ্ছা জানিয়ে রাজ্যপাল ছাত্রছাত্রীদের নেশা পণ্য স্পর্শ না করার এবং নেশাগ্রস্তদের সঙ্গে মেলামেশা না করার আবেদন রাখেন। সড়ক দুর্ঘটনা রোধ এবং ভোক্তা সুরক্ষার বিভিন্ন দিক নিয়েও আলোকপাত করেন তিনি। आप हम कभी भी एडिक्शन ड्रग्स टच नहीं करेंगे। जो ड्रग एडिक्ट्स है उनके साथ पार्टी में नहीं जाएंगे। ऐसा एक वादा लेके अच्छा सिटीजन बन के देश के लिए सेवा करते हैं, ये मेरा विश्वास है। पहले ड्रग्स ना आए उसके लिए कंट्रोल करने का अपना समाज का आप सबका जिम्मेदारी है। जो एडिक्ट हुए हैं उनके लिए जो डॉक्टर्स है पेशेंटली पेशेंट को ट्रीट करना है और घर वाले उसको समझा के वो एटमॉस्फेयर से दूर करके उसको ये ड्रग एडिक्शन से बाहर लाने का है। অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ তার তথ্য সমৃদ্ধ ভাষণে বলেন, সুস্থ ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়াই হলো আমাদের সরকারের স্লোগান। তিনি বলেন, রাজ্যে এখন খিদে কেউ মারা যায় না এবং কোনো অভাবও নেই, কিন্তু ড্রাগস হলো একটা বড় চ্যালেঞ্জ। এর থেকে মুক্ত থাকতে হবে। আজকের ছাত্ররাই দেশের ভবিষ্যৎ বলে উল্লেখ করেন তিনি। দেশের ভাগ্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে তৈরি হয়। ফিউচার জেনারেশন আমার এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কে করবে? আমি ৭৭ বছর? নট অ্যাট অল। ফিউচার জেনারেশন যারা শ্রেণীকক্ষে আছে
কলেজে আছে, স্কুলে আছে, তারা ঠিক করবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বা এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে কিনা। খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা এবং মাদক অপব্যবহারের হুমকির বিষয়কে সামনে রেখে আগামী দিনে প্রতিটি স্কুলেও এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে। একমাত্র সচেতনতাই সড়ক দুর্ঘটনা ও নেশার হাত থেকে রক্ষা করতে পারে বলেও জানান তিনি। প্রতিটা কলেজে আমরা সেটাকে নিয়ে যেতে পারি, কারণ আমরা মনে করি যে একমাত্র অ্যাওয়ারনেসই হচ্ছে, সচেতনতা হচ্ছে, যেটা আমাদের প্রত্যেককে মিনাস অফ ড্রাগ, রোড অ্যাক্সিডেন্ট এবং কনজিউমার প্রোটেকশন, সেগুলো আমরা সঠিকভাবে করতে পারবো। রোড অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবে, ড্রাগের অ্যাবিউজ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো এবং কনজিউমার প্রোটেকশন সম্পর্কে আমরা ওয়াকিবহাল হতে পারবো। অনলি অ্যাওয়ারনেস। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, নেশা থেকে দূরে থাকব, এটাই হোক ছাত্র যুব সমাজের শপথ। এছাড়া আগামী দিনের দুনিয়া নলেজ বেসড হবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। We as a consumer, we should know what is our rights. আগামী দিনের যে দুনিয়াটা হবে, that is knowledge based world. The person who will be most knowledgeable, he will rule the world. কুইজ প্রতিযোগিতায় খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন কলেজ থেকে 232টি দল অংশ নেয়। এর থেকে নির্বাচিত হয়ে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় স্থান পায় এমবিবি কলেজ, বীর বিক্রম কলেজ, রামঠাকুর কলেজ, এনআইটি আগরতলা এবং ভেটেরিনারি কলেজের 2টি করে টিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, পরিবহন দপ্তরের সচিব জিকে জামাতিয়া এবং পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সহ পদস্থ আধিকারিক ও কর্মীরা। সব মিলিয়ে কুইজ প্রতিযোগিতা ঘিরে ছিল দারুণ সাড়া। এ ধরনের প্রতিযোগিতা নেশার বিরুদ্ধে এবং সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপক সচেতনতা গড়ে তুলবে বলাই বাহুল্য। রাজ্যে জৈব চাষের চর্চা নতুন নয়, কিন্তু সেটা কতদূর সফল সেই বিষয়ের হাল হাকিকত নিয়ে একটু তথ্য খতিয়ে দেখার চেষ্টায় আমরা যোগাযোগ করেছিলাম মিশন ফর অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়নের মিশন অধিকর্তা রাজীব দেববর্মার সঙ্গে। সেখানে পেলাম আশাবাদী হওয়ার খুঁটিনাটি তথ্য। সারা রাজ্যে 20,000 হেক্টর জমিতে জৈব পদ্ধতিতে ফসল উৎপাদন করা হচ্ছে। 2024-25 অর্থ বছরে আরও 6,500 হেক্টর জমিতে জৈব পদ্ধতিতে চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ডিডি ত্রিপুরার সাথে একান্ত সাক্ষাৎকারে খবর জানিয়েছেন মিশন ফর অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজনের মিশন অধিকর্তা রাজীব দেববর্মা। তিনি জানান, এখন পর্যন্ত 40টি ফার্মার প্রডিউসার কোম্পানি তৈরি করা হয়েছে। আগামী দিনে আরও 13টি কোম্পানি খোলা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। প্রায় 20,000 হেক্টর উপরে আমরা জমিকে আমরা অর্গানিক সার্টিফিকেশনের আন্ডারে আমরা আয়তায় এনেছি এবং 2024-25-এ আরও 6,500 হেক্টর আমরা জমিতে আমরা অর্গানিক কাল্টিভেশন করব। আমরা অলরেডি 40টা ফার্মার প্রডিউসার কোম্পানি তৈরি হয়েছে এবং 2024-25-এ আমাদের আরও 13টা নতুন আমরা ফার্মার্স প্রডিউসার কোম্পানি তৈরি করছি। আমরা জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসলের পুষ্টিগুণ অনেক বেশি। রাসায়নিক না থাকার কারণে এই ফসল শরীর এবং স্বাস্থ্যের জন্য উপকারী বলে তিনি জানিয়েছেন। কৃষকরা তো এই অর্গানিক ফার্মিং এর দিকে এগিয়ে আসছেন এবং দপ্তরও তাদেরকে সাহায্য করছে। মুনাফা তো কৃষকরা পাচ্ছেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি আমরা রোজ, সেটা যাতে সেফ ফুড হয়, যাতে আমাদের হেলথ যাতে ভালো থাকে এবং আমাদের ফিউচার জেনারেশন যাতে মানে বিভিন্ন রোগ যাতে থাকে, রোগমুক্ত যাতে থাকে। কৃষকরা যাতে জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসল বাজারজাত করতে পারে তার জন্য 8 জেলায় অর্গানিক আউটলেট খোলা হবে বলে তিনি জানান। বাদারঘাটস্থিত রেল স্টেশনেও একটি আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। যাতে কৃষকরা যাতে বাজারজাত করতে পারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের যে 8টি জেলা আছে, 8 জেলাতে আমরা অর্গানিক আউটলেট খোলা হয়েছে, যেখানে নাকি কৃষকরা এসে ওদের উৎপাদিত ফসল ওখানে বিক্রি করতে পারে। এছাড়া বিভিন্ন বড় বড় যারা কোম্পানি আছে অর্গানিকের, ওদের সাথে টাই আপ করছি আমরা। সব মিলিয়ে জৈব পদ্ধতিতে চাষের ক্ষেত্রে সাফল্য রয়েছে ত্রিপুরার। সম্প্রতি বেঙ্গালুরুতে জৈব চাষে সাফল্যের নিরিখে রাজ্যের 2 জন কৃষককে পুরস্কৃত করা হয়েছে।
জাতির জনকের প্রয়াণ দিবস আমাদের দেশের জন্য জীবন বলিদানকারী সেই সমস্ত শহীদদের স্মরণ করারও মহান উপলক্ষ। এই দিবসের নানা অনুষ্ঠানে কৃতজ্ঞ দেশ আবদ্ধ হলো নতুন শপথে, নতুনতর শিক্ষায়। समाज में कुछ डिफ़िकल्टीज रहना सहज है, उसके बारे में प्रोटेस्ट करते हैं। कभी कभी वो हिंसा के साथ जाने से कैसे रोक सकते हैं, कैसे कर सकते हैं। महात्मा गांधी ने अहिंसा पद्धति के नाते फाइट करके भारत देश को स्वतंत्रता दिलाने में प्रमुख पात्र उनका है। ये पूरे विश्व में ये अहिंसा का सिद्धांत महात्मा गांधी ने दिया है। जो रास्ता महात्मा गांधी जी दिखाए हैं वो रास्ता में चलने के लिए अपन सब प्रयत्न करना ये मेरा भावना है। 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাব সংসদে পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর তা নিয়েই আমাদের আকাঙ্ক্ষা, আবেগ, উদ্বেগ, নতুন স্বপ্ন বা পুরনো স্বপ্ন পূরণের হিসেব ঝালিয়ে নেওয়ার চেষ্টা থাকে নানা মহলে। এর সূচনা হয় কিছুটা আগে থেকেই। আমরাও সেই তথ্যই খুঁজে পেতে প্রয়াসী ছিলাম বিগত দিনগুলিতে। বাজেট বক্তৃতায় শিক্ষাক্ষেত্রে একাধিক সুবিধার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মেডিকেলে আসন বৃদ্ধির ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন, এমনটাই বলেন অধ্যাপক অভিজিৎ চন্দ। এই বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ক শিক্ষার জন্য। সেন্টার ফর এক্সিলেন্স প্রতিষ্ঠা করে এই প্রশিক্ষণ দেওয়া হবে। সারা দেশের কাছে একটা বড় পদক্ষেপ বলে তিনি জানিয়েছেন। আজকে যে বাজেটটা হয়েছে এটা সম্পূর্ণ আমাদের পিপলস বাজেট আর জনসাধারণের বাজেট। আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ টিচার শিক্ষাক্ষেত্রে আইআইটিতে প্রচুর সিট বাড়ানো হয়েছে, প্রায় 70,000 সিট। প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দেয়। এই সিট বাড়ানোতে আমাদের ছেলে মেয়েদের আরও পড়ার সুযোগ বাড়বে। দ্বিতীয়ত আমাদের যে বিভিন্ন হাসপাতাল, বিরুদ্ধে এইমসে প্রায় 70,000 কাছাকাছি সিট বাড়িয়েছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যারা সাধারণ লোক আছে তারা অবশ্যই এই বছর থেকে প্রচুর সুযোগ পাবে। দেশের আইআইটিতে আসন সংখ্যা বৃদ্ধি সহ শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে স্বাগত জানিয়েছেন অধ্যাপক পার্থ সারথী ঘোষ। তো আমাদের এডুকেশন সেক্টরে যেখানে ইনোভেশনের খুব দরকার, এর জন্য সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে তারা আমাদের এবার বাজেট দেখলাম 500 কোটি টাকা ইনভেস্ট করেছে, মানে গভর্নমেন্ট এখানে রাখলো। তো সেই এআই সেক্টর যদি আসে, এখানে আমরা জানি বিভিন্ন ধরনের আপনি হসপিটাল বলুন, মেডিকেল লাইনে বলুন আর এডুকেশন লাইনে বলুন, পড়াশোনার ক্ষেত্রে এআইটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা যদি চায়নার সাথে বা অন্যান্য দেশের সাথে কম্পিটিশন করতে যাই গ্লোবাল মার্কেটে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। সেই কারণে এবার বাজেটে এআইয়ের জন্য সেন্টার অফ এক্সেলেন্স করার জন্য ওনারা এডুকেশন সেক্টরে বিশেষ করে 500 কোটি টাকা ইনভেস্টমেন্ট একটা দারুণ সাফল্য। সবার জন্য ভালো বাজেট বলে অভিমত প্রকাশ করেছেন ত্রিপুরা হোলসেল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক দিব্যেন্দু বণিক। তিনি বলেন, টিসিএস এবং টিডিএস সিস্টেম সরলীকরণ করার ফলে উপকৃত হবেন ব্যবসায়ীরা। আমরা যারা মিডিয়াম স্কেলে আর যারা আমরা স্মল স্কেলের আন্ডারে যেটা পড়ি, বিজনেসম্যান যারা আছি, ব্যাংক থেকে আমাদের লোন নিতে আগে খুব কষ্ট হতো। এখন ইদানিং ব্যাংক থেকে লোন নিতে কোনো কষ্ট হয় না। আর বিশেষ করে এখন তো আরও ভবিষ্যতে হবেই না, কারণ যেটা আমরা জানতে পারলাম এমএসএমই যে লোনটা প্রিভিয়াস ইয়ারে যেরকম ওরা ইনভেস্ট করেছিল সরকার, কেন্দ্রীয় সরকার ভায়া ব্যাংক, এবার 2.5 টাইমস সেটা ইনক্রিজ করেছে। তো 2.5 লাখ ইনক্রিজ করার মানে হলো আমরা আরও আমাদের লোনের লিমিটেশন বাড়াতে পারবো এবং আমার মতো আরও অনেকজন লোক বা ব্যবসায়ী ওরা লোন পেতে খুবই সুবিধা হবে ওদের। এটা হলো মানে ফাইন্যান্সিয়াল কথা বললে সেটা। আরেকটা হলো যে ব্যবসায়ীদের সেটা একটা মোটামুটি একটা হেল্পফুল হলো, সেটা হলো
টিসিএস আর টিডিএস। টিসিএস আর টিডিএস সম্পর্কে আমাদের বিশেষ কিছু জানার বিষয় নেই, আমরা যে কিছু জানিও না। তো মোটামুটি যেটুকু জানি, আগে যে প্রিভিয়াস ইয়ারে যে আমাদের যে ট্রানজ্যাকশনের যে লিমিট হতো, সেই লিমিটের আন্ডারে টিসিএস আর টিডিএস আমাদের ধার্য করা হতো। এখন সেই লিমিটেশনটা আরও বাড়িয়ে দিয়েছে। তো এর ফলে কি হলো, আমাদের বাড়িয়ে দেওয়ার ফলে ব্যবসায়ীদের বা অ্যাকাউন্টেন্টের এটাই সুবিধা হলো যে আমাদের সেই হেডেকটা নিতে হচ্ছে না। লিমিটেশনটা অনেক বাড়িয়ে দিয়েছে, সেই বাড়ানোর ফলে আমরা অনেকে টিসিএস আর টিডিএস আন্ডারে পড়বো না। আমাদের একটা এক্সট্রা যে বার্ডেন হতো ট্যাক্সের, সেটা থাকবে না। টিআরপিসির চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া এমএসএমই সেক্টরে ঋণের পরিমাণ বাড়ানোর প্রশংসা করেছেন। তিনি বলেন, কৃষকদের আরও আত্মনির্ভর করার প্রতিফলন ঘটেছে বাজেটে। खास करके मैं धन्यवाद ज्ञापन करना चाहती हूँ जो एमएसएमई सेक्टर में जितना भी आगे का जितना भी जो लिमिटेशन थे वो लिमिटेशन के बढ़ाया गया, क्योंकि आगे 5 करोड़ तक एमएसएमई के अंदर में ये अलाउंस था। अभी 10 करोड़ तक, वो 20 करोड़ तक भी जा सकती है। ये बहुत अच्छा साइन है। और बहुत सेक्टर का जो बजट जो सेशन डिक्लेयर किया है वो आगे से तो पॉजिटिव है, डेवलपमेंट है। ये बजट सेशन में त्रिपुरा का जो पीपल है, ये लोग कितना फायदा मिलेगा और कितना तक हम लोग इसको ले पाएंगी, और त्रिपुरा का जो स्ट्रक्चर है वो कितना तो इसका साथ जुड़ा हुआ, मैचिंग हुआ, इसको कैसा अब हम लोग और भी डेवलपमेंट किया जाएगा, इसका ऊपर में हम लोग का दायित्व है। সামগ্রিকভাবে বাজেটে বণিক মহল উপকৃত বলেই জানিয়েছেন ত্রিপুরা হোলসেল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তমাল পাল। ডাল জাতীয় শস্য এবং ভোজ্য তেল এগুলির উপরে উনি অনেকটা বিনিয়োগের উনি রেখেছেন, বৃদ্ধি করেছেন। এতে আমাদের দেশীয় যে উৎপাদন তা আগামী দিন থেকে তা অনেক বেড়ে যাবে। এতে আমাদের দেশীয় প্রোডাকশন বৃদ্ধির সাথে সাথে আমাদের আমদানিও ভালো হবে। এবং আমি এই বাজেট যেটা করেছেন উনি, এতে দেখছি এই প্রোডাক্টগুলি আমাদের কিছুটা সহজলভ্য হবে বলে আমাদের আশা। এতে আমাদের সাধারণ জনগণ অনেক উপকৃত হবে। সব মিলিয়ে কেন্দ্রীয় বাজেটকে বিভিন্ন পেশার মানুষ স্বাগত জানিয়েছেন। ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসারে রাজ্যের স্বার্থে অর্থ যোগানের প্রশ্নে কেন্দ্রীয় অর্থ কমিশনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। এই কারণেই ষোড়শ অর্থ কমিশনের ত্রিপুরা সফর রাজ্য সরকার সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের আগ্রহ ছিল খুবই সঙ্গত। ত্রিপুরা সরকার কেন্দ্রের কাছ থেকে প্রদত্ত করের শেয়ার 41% থেকে বাড়িয়ে 50% করার দাবি জানিয়েছে। রাজ্য সফররত ষোড়শ অর্থ কমিশনের সঙ্গে আজ সচিবালয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্য সরকারের পক্ষে অর্থ কমিশনের চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগারিয়ার হাতে এই দাবি সহ একটি স্মারকলিপিও তুলে দেন। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়া অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ মন্ত্রিসভার অন্য সদস্য এবং পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিকে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক শেষে রাজ্য অতিথিশালা সোনারতরীতে এক সাংবাদিক সম্মেলনে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া জানান, অর্থনৈতিক দিক দিয়ে ত্রিপুরা একটি সুপরিচালিত রাজ্য এবং ত্রিপুরার আর্থিক অবস্থাও সুদৃঢ়। এছাড়া রাজ্যের প্রতিশ্রুতিবদ্ধ ব্যয় হ্রাস পেয়েছে, যা একটি ভালো লক্ষণ বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে কমিশনের অন্য সদস্য এবং রাজ্য সরকারের আধিকারিকরা উপস্থিত ছিলেন। Tripura's recommendation also is to raise the state share, vertical share from 41 to 50%. Generally, the commissions have been aware of the special issues relating to the Northeast, and the commissions always do pay some attention to that. Generally, Tripura is a well-managed state. One of the very interesting features of Tripura is that this state now is much less dependent on agriculture, at least in terms of the workforce. Nationally, about 45-46% of the workforce in India is in agriculture. Tripura is close to about 30-31%. So that, when we think of economic transformation, one of the things we think is, how much urbanization is happening and how much the transition out of agriculture into industry and services is happening. Because generally, the productivity, labor productivity output per worker in agriculture tends to be lower than in industry and services. So there is an effort, therefore, there is an underlying objective that the workforce be moved out of agriculture into industry and services. On that transition, certainly Tripura is farther along than India is, but it also, because of the other disadvantages, its per capita income is still a little bit lower than the average of India. But it seems to be catching up. So in general, I read the situation in Tripura
very positively and optimistically. রাজ্য অতিথিশালায় TTAADC পুর ও নগর সংস্থা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ষোড়শ অর্থ কমিশনের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে বিজেপির পক্ষে ডাক্তার অশোক সিনহা, ত্রিপুরা মাথার প্রদ্যোৎ কিশোর দেববর্মা, CPIM এর ভানুলাল সাহা এবং কংগ্রেসের আশিস কুমার সাহা প্রত্যেকেই ত্রিপুরার উন্নয়নে বাড়তি সহায়তার দাবি জানিয়েছেন বলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান। At least here they were all united. Everyone spoke in the same tone that we want Tripura to develop. Everybody had a different version of their presentation, different views on how they presented it, but all of us wanted the same thing. Now, if we have to progress, we'll need help initially. We all want that we should grow self-sufficient, but then self-sufficiency will need some assistance from the center. That is all of us spoke the same tone. Tripura should progress economically, and that is what the Finance Commission is related with. Employment is an issue. Tripura does not generate enough resources to give enough employment. That Tripura also has a very long boundary with Bangladesh. So the government of India should pay special attention to the problems of the people of Tripura, whether they are Tiprasas, whether they are Bengalis, Muslims, Manipuris, of all communities, so that Tripura can also march ahead with India in the coming decade. কর্মচারীদের, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা, খালি পদ পূরণ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, রেগুলার কর্মচারীদের 7 CPCর ইমপ্লিমেন্টেশন এবং আগামী দিনে 8th CPC যেটা আসবে এটাকে মাথায় রেখে যেন সেইভাবে টাকা দেওয়া হয়। তাই এডিসিকে যদি সরাসরি ফান্ডিং করা 125 অ্যামেন্ডমেন্টের ব্যাপারে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে তাদের একটা এখানে এফোর্ট থাকতে পারে এবং ডিরেক্ট ফান্ডিংয়ের ক্ষেত্রে ফিনান্স কমিশনের অ্যাওয়ার্ডটা যেন এডিসিকে সরাসরি দেওয়া। গুরুত্বপূর্ণ আরেকটি সপ্তাহ শেষ করলাম আমরা। নতুন সপ্তাহে আরও নতুন ঘটনা প্রবাহে আমরা ফিরে আসব খবরের ডায়েরিতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।